যথারীতি যেটা নিয়ে কথা বলছিলাম, স্যানিটাইজার, মাস্ক, এই ব্যাপারগুলো নিয়ে আসলে সহজলভ্যতা, এই সব কিছু নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার বিভাস বারুই এবং জনস্বাস্থ্য সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর জাহেদ মোহাম্মদ মাসুদ। আমরা একটু শুরুতেই জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার বিভাস বারুইর কাছে চলে যেতে যাচ্ছি। বিভাস বারুই, আমরা প্রতিবার যখন কোনো উপলক্ষ তৈরি হয়, সেটা রোজা হোক, সেটা পূজা হোক, কিংবা সেটা করোনা হোক, এই সব কিছুকে কেন্দ্র করে না আমাদের দুর্নীতিটা যেন একটা রমরমা ব্যবসা হয়ে দাঁড়ায় সব কিছুতেই। এখন দেখুন, মহামারীর এই সময়ে আমরা নকল স্যানিটাইজার, নকল মাস্ক কেজি দরে বিক্রি করছি, সাধারণ মানুষ তাই কিনছে। এসবকে ঠেকানোর কোনো উপায় নেই বাংলাদেশে? শুভ সকাল। আসলে ঠেকানোর উপায় নেই তা না, আসলে ঠেকাইতে হবে। এই মানসিকতার সমস্যা আছে আমাদের, যাদের দায়িত্ব। মানে আমি সবসময়, আমরা জানি যে এরকম সিচুয়েশন হলে এটা হয়, এই লোকদের তৎপরতা বেড়ে যায়। যদি আমরা জানি সবসময়, আমরা পদক্ষেপ কী নিচ্ছি যে সেটা বন্ধ করতে হবে। এখন বাজারে স্যাভলন লিকুইড পাওয়া যাচ্ছে না, মানে ম্যাক্সিমাম দোকানে গেলেই পাওয়া যায় না, কিন্তু স্যাভলনের কাছাকাছি নাম স্যাভলন বা কাছাকাছি দেখলে মনে হবে স্যাভলন পাওয়া যাচ্ছে। এখন আমি যদি জানি এই মাসের পর মাস এটা হয়, যে কোনো একটা দুর্যোগ আসলে এটা হয়, যে কোনো একটা চাহিদা তৈরি হলে এটা হয়, আমরা পদক্ষেপটা কী নিচ্ছি? যখন ঘটে যায় তখন কিন্তু এটা নিয়ে পত্রপত্রিকায় সংবাদ আসে, টেলিভিশনে সংবাদ প্রচার হয়, তখন দু একটা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। আসলে অভিযান চালিয়ে কি কখনো কি সমাধান বের করা গেছে এখন পর্যন্ত? মানে ঘটনা ঘটে যাওয়ার পরে অভিযান চালিয়ে একটা দুইটা দোকান যখন যাবে অভিযানে, তখন কিছুটা পদক্ষেপ হলো, ওই জায়গায় শেষ। এটা আসলে কি সমাধান? আমরা আসলে প্রতিটা কাজেই এরকম পদক্ষেপ নিচ্ছি, যার ফলটা হচ্ছে এরকম। যাদের দায়িত্ব তারা আসলে ঠিকভাবে এবং পালন এরকম করে। প্রতিষ্ঠানকে আমরা কালো তালিকায় ফেলছি, সেই কালো তালিকায় সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানের নাম, সেটা আবার বাদ চলে যাচ্ছে। অর্থাৎ কালো তালিকা বানানোর ক্ষেত্রে আমরা দুর্নীতিও করছি। এই কারণে আমি বললাম যে আসলে সমস্যা সমাধানের জন্যই পদক্ষেপগুলো হয় না। আসলে যাদের দায়িত্ব তারা ঘটনা ঘটলে জাস্ট অফিসিয়াল দায়িত্বটা পালন করতে হবে, ঠিক ওই মুহূর্তে একটা অভিযান পরিচালনা করতে হবে, এই পর্যন্তই। মানে একটা দায় সারা ব্যাপার থাকে এবং আসলে মানে প্রতিটা পদক্ষেপে এবারে এই যে সেটা এরকম না। আমি গত 7-8 দিন যাবত কিন্তু অনেক ফার্মেসিতে গেছি, স্যাভলন পাই না, স্যাভলন লিকুইডটা পাচ্ছি না, কিন্তু ওই নামের কাছাকাছি অনেক লিকুইড আছে, মানে দুই একটা অক্ষর একটু এদিক ওদিক করে দেখলেই মনে হবে স্যাভলন। আমাদের সাথে জনস্বাস্থ্য সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহেদ মোহাম্মদ মাসুদ আছেন, তার কাছ থেকে যদি আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলে নেই। ডাক্তার জাহেদ, আমরা এই যে প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে নকল মাস্ক, নকল হ্যান্ড স্যানিটাইজার, সেগুলোর কথা বলা হচ্ছে। আপনার কাছ থেকে একটু যদি জেনে নেই সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে, যে এগুলো কতখানি প্রয়োজনীয় এবং নকল এই পণ্যগুলোর নকল ব্যবহারের মাধ্যমে কতখানি আসলে ক্ষতির মুখোমুখি পড়তে পারে জনস্বাস্থ্য? আমার দুটো পয়েন্ট এখানে আছে। প্রথম পয়েন্ট হলো যে এই যে নকল ভেজালগুলো বাজারে চলে আসছে, সেটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায় বা বাদ দেওয়া যায়। 2 নম্বর হলো এর পরিবর্তে আমরা কি করতে পারি। স্যাভলন নেই, কোম্পানি হয়তো সে তৈরি করে শেষ করতে পারতেছে না, তাহলে আমরা এর পরিবর্তে মানুষকে কি বলতে পারি? যে দেখা যায় যে না, এই জাতীয় কিছুই নেই, তাহলে আমরা সাধারণ মানুষকে কি বলতে পারি? আমরা সবসময় মাথায় রাখতে হবে যে জনগণের 80% মানুষ গরিব, তাদের জন্য বিকল্প আমরা কি বলতে পারি। এখন প্রথমটা আসি, সরকারের ব্যবস্থাপনা। ডেফিনেটলি এতে কোনো সন্দেহ নেই যে অব্যবস্থাপনা, এদেরকে ধরা, তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রচণ্ড রকম অভাব আছে। আমি এই দুটো সময়ের কথা বলছি। প্রথম কথা হলো কোভিডের আগে, তখন এটা ছিল, এবং সমস্যা মুশকিল হলো কোভিডের পরেও এটা আছে। এর মানে এই যে একটা ইমার্জেন্সি ক্রাইসিস ডেভেলপ করলো, যেটা নাকি হেলথ ক্রাইসিস। আমরা কেন হেলথ ক্রাইসিসে, আমাদের যখন একটা সমুদ্রে যখন ঝড় হয়, তখন কিন্তু আমরা একটা বিশেষ ব্যবস্থাপনা কাজ করে, ভলান্টিয়ার্স, এনজিও, গভর্নমেন্ট, তারা শক্ত হয়, তারা টাইট হয়, তারা যথেষ্ট ভিজিলেন্ট হয়। এরকম একটা হেলথ ক্রাইসিসে কিন্তু আমরা গভর্নমেন্টের এই যে ব্যুরোক্রেটিস গ্রুপটাকে বেশ করে তাদেরকে কিন্তু যথেষ্ট তৎপর হতে দেখতে পাচ্ছি না, একদম ঢেলে ঢালা। ফলে এই সময়ে বিশেষ লিডারশিপ দরকার এবং স্বাস্থ্য বিভাগের লিডারশিপ দরকার, যারা নাকি অত্যন্ত মোটিভেটেড, অনেস্ট, 3 রাত 24 ঘন্টা কাজ করতে পারবে, এরকম কিছু লিডার্স লোক লাগবে, যার আন্ডারে এই ডিরেক্টরস এবং আদার যারা কাজ করবেন। আমি একটু বড় আলোচনায় যাচ্ছি না, এখন আসেন। তাহলে এই যে সরাসরি যারা যুক্ত এগুলো ব্যবস্থা বন্ধ করার জন্য, সিকিউরিটি, আইন, ম্যাজিস্ট্রেটস,
আমি অবাক হয়ে যাই 100টা ভেন্ডর কি করে ফুটপাতে বলে দাঁড়িয়ে এগুলো বিক্রি করতেছে। আমরা কি অন্ধ হয়ে গেছি? যারা সরাসরি দায়িত্ব আছে তারা কি অন্ধ হয়ে গেছে? আমার তো মনে হয় না যে এই লিডারশিপ, ডিপার্টমেন্টের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিপার্টমেন্টের লিডারশিপ উনি যদি অ্যাক্টিভ হন, তার সাঙ্গপাঙ্গ সকলেই অ্যাক্টিভ হবে। কেন আজকে একটা বাহিনী বেরোবে না এবং 200 ফুটপাতে যারা বসে আছে ভেন্ডারগুলো তছনছ করে ফেলে দিয়ে নিয়ে চলে যাবে না? আচ্ছা, কিন্তু ডক্টর জায়েদ মাহমুদ, আমরা তো সবসময় ফুটপাতে যারা বসে অথবা খুচরা ব্যবসায়ী তাদেরকে ধরছি। আমরা তো আর আলটিমেটলি তারা যাদের কাছ থেকে আসল প্রোডাক্টগুলো আনছে তাদেরকে তো ধরছি না, তাদেরকে তো ছেড়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। আগে যেটা হচ্ছে, যারা এর মূল হোতা, যার পেছনে সেই দুর্নীতিবাজ লোকগুলো আছে, দুর্নীতিবাজ ব্যবসায়ীরা আছে, তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, ছাড় দিচ্ছি। ব্যবসায়ীর কথা মনে রাখবেন, আমি এটাকে ঘৃণা করছি না, কিন্তু ব্যবসা তার ব্যবসা করতে চাইবে, যেভাবে সে তার মুনাফা অর্জন করতে চাইবে। সেখানে তাদের প্রতিরোধ করার জন্য আমাদের তো দেশের একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং তার অ্যাডমিনিস্ট্রেশন ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টগুলো আছে, তাদের ব্যর্থতা এটা। মানুষ তার অসদাচরণ তারা করবেই। ওকে, ধন্যবাদ। আমি একটা কথা বলি একটু আগাচ্ছি, সেটা হলো যে এখন ধরা গেল স্যাভলন নাই, ধরা গেল কিছু পাওয়া যাচ্ছে না, এবং যারা নকল তৈরি করতো তারাও বাজারতে উঠে গেছে। তাহলে আমার সাধারণ মানুষের মেসেজটা কি হবে? আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনো মেসেজে আমার সাধারণ মানুষের জন্য যে উপদেশ সেটা থাকছে কিনা। সুন্দর সুন্দর বড় বড় কথা বললে হবে না। এই সাধারণ মেসেজ হলো সাধারণ মানুষকে অনুরোধ করা, আপনার স্যাভলনের দরকার নাই। সেন্সিটাইজার তারা ব্যবহার করে, যারা বড় বড় অফিসে কাজ করে, সেন্সিটাইজার তারা ব্যবহার করি, আমরা যারা টাকা এফোর্ড করতে পারি। কিন্তু আমরা এই যে সেন্সিটাইজার, আমরা বলবো সাধারণ মানুষকে প্লিজ ভুলে যান, সেন্সিটাইজার বলে কিছু বাংলাদেশে নাই। ফর গড সেক, সেন্সিটাইজার না হলে বাংলাদেশের একটা মানুষের কোনো ক্ষতি হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ তার অল্টারনেট হলো সাবান, পানি এবং হাত ধোয়া। আমাকে বলেন কোথায় এটা সম্ভব না? সব জায়গায় সম্ভব। তো দিস ইজ ইম্পর্টেন্ট। আমার মেসেজ যেটা মিডিয়াতে যাবে, মাস্ট বি কেয়ারফুল যে আমার মেসেজটা সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে কিনা। দুর্নীতির কথা বলছেন, ব্যবসায়ীদের কথা বলছেন, এটা আছে, এটা পক্ষে। এই যে বললাম হেলথ ক্রাইসিস যখন, আচ্ছা দেখেন দেশে অনেক সময় ইমার্জেন্সি হয় না, ইমার্জেন্সি হলে কি করা হয়? তখন একটা বিশেষ আইন কাজ করে, বিশেষ বাহিনী কাজ করে। সেরকম এই সিভিল গভর্নমেন্টেও কিন্তু তারা ইচ্ছা করলে একটা বিশেষ বাহিনী, লিডারশিপ ডেভেলপ করে প্রচন্ড ক্ষমতা দিয়ে একটা কয়েকজন অনেস্ট টিম যদি তৈরি করা হয়, যারা তারা রাত দিন খাটবেন, তারা যা বলবে সেটাই হবে, সেটাকে করতে বাধ্য হবে বিভিন্ন মন্ত্রণালয়ের ডিরেক্টরগণ। তার কারণ এটা, এই করোনা শুধু হেলথ ডিপার্টমেন্টের ব্যাপার না, সাপ্লাইস নাই, ভেন্টিলেটর নাই। দেখেন এই গল্প আগে হয়েছে। কিছু সরকারি কোনো কিছু চাইতে গেলে লোকাল অথরিটি বলবে এটা সাপ্লাই নাই, ওটা কম আছে, ওটা বিদেশ থেকে আনেছে। এখন আর কি আমরা এই কথা শুনবো? তাহলে এই হেলথ ক্রাইসিসটা ডিক্লেয়ার করে কি লাভ হলো? আমি জানি না সরকার হেলথ ক্রাইসিসের কথা আপনি বলছেন, এই হেলথ ক্রাইসিসটা একটু আমরা বিভাস বারুইর সাথে কথা বলতে চাই। বিভাস বারুই, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কথা যদি বলি, এই মানে করোনার সময় সবচেয়ে বেশি দুর্বলতা ওখানেই আমরা দেখতে পাচ্ছি। ক্রাইসিসের কথা বলেন আর সেখানে সিদ্ধান্তের কথা বলেন, সেখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে দায়িত্বহীনতার কথা বলেন, সমন্বয়হীনতার কথা বলেন, সব কিছুই এই অধিদপ্তরের মধ্যে নিয়োজিত আছে। তাদের যে জাতীয় পরামর্শক কমিটি, তাদেরই তো আসলে পরামর্শের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমরা কি বলবো, আমরা কি করব? ক্রাইসিস, এটা যে একটা হেলথ ক্রাইসিস, এরকম একটা সিচুয়েশনে পৃথিবীর কোনো দেশ কি বাংলাদেশ ছাড়া শুধু জনসচেতনতার উপর নির্ভর করে বসে আছে? মানে জনগণ সচেতন হবে আর আমরা করোনা মোকাবেলা করব, এটা কি এরকম পৃথিবীর কোনো দেশে কি এরকম ঘটনা ঘটছে? ক্রাইসিসের জন্য বিশেষ কি পাওয়ার আমরা ব্যবহার করতেছি? কোথাও এরকম ঘটনা ঘটছে? আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিছি, যেটার নাম হচ্ছে ছুটি। পৃথিবীর কোনো দেশ শুধু ছুটি দিয়ে এরকম ক্রাইসিস মোকাবেলা করেনি। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়েছে, আইনকে কাজে লাগিয়েছে, কঠোরভাবে প্রয়োগ করেছে, এরপর সচেতনতার প্রশ্ন আসছে। কিন্তু আমরা শুধু সচেতনতার উপর ছেড়ে দিয়েছি। এ হলো প্রথমত। দ্বিতীয়ত হলো আমাদের নেতৃত্বের জায়গায় সমস্যাটা হচ্ছে স্বাস্থ্যের মন্ত্রণালয় থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটাকে আমরা একদমই আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়েছি। এটা পলিটিক্যালিও মোকাবেলা করেনি, এমনকি আমাদের যার উপর তাকিয়েছে প্রধানমন্ত্রী, তার কাছে সঠিক তথ্য দেওয়া হয়নি শুরু থেকে। এর ফলে সঠিক নির্দেশও আসেনি, সঠিক পদক্ষেপই বাস্তবায়ন হয়নি, যেটুকু নির্দেশ আসছে সেটা বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো সমন্বয় নেই, এটা হচ্ছে শুরু থেকে। এখন যদি আমি বলি যে শুরু থেকে পুরো জাতিকে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে
এটা কোনো সমস্যা না। প্রথম সমস্যা ছিল এটা আমাদের দেশে আসবে না, এটা কিন্তু তাদের বক্তব্য থেকে আসছে। দ্বিতীয়ত হলো এটা আসলেও এটা হবে জ্বর সর্দি কাশির মতো। আমি তো মনে করি এটা একটা অপরাধ। এইরকম বক্তব্য দেওয়ার কারণে আজকে আক্রান্ত হচ্ছে জেনারেল পিপলের কাছে। করোনাকে জটিল কিছু মনে হচ্ছে না, তারা রাস্তায় বের হয়ে যাচ্ছে। আমরা বারবার জনগণকে দোষ দিচ্ছি, জনগণকে তো মেসেজেই দেওয়া হচ্ছে এটা জ্বর সর্দি কাশির মতো। জনগণ কি কখনো বলা হচ্ছে যে এটা সামলাতে পারছি না আমরা, এটা এরকম ভয়াবহ? এখন আমরা বলতেছি যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন জনগণ যদি এটাকে গুরুত্ব না দেয়, এর দায়িত্ব কি শুধু জনগণের? নিশ্চয়ই না। এইখানে স্বাস্থ্য অধিদপ্তরের দায় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায় আছে, যারা শুরু থেকে বলছে যে এটা কোনো সমস্যা না, আমাদের সকল প্রস্তুতি আছে। এ হলো প্রথম। দ্বিতীয়ত হলো আমাদের বিশেষজ্ঞদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, আমি তাদের মিনিমাম 10 জনের সাথে রেগুলার কথা বলতেছি এবং এখনও কথা বলতেছি। তারা প্রতিবারেই একই কথা বলতেছে। আমাদের বরাদ দিয়ে যে কথা বলা হচ্ছে লকডাউন বা ইয়েলো জোন, এই গ্রিন জোন, এইভাবে আমরা নির্দেশ দেইনি, আমরা এই সুপারিশ করিনি। কিন্তু ওনাদের বরাদ দিয়ে সবসময় অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তাদের সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ইভেন আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রীও কিন্তু একই কথা বলছেন, কিন্তু ওনাদের বক্তব্যের সাথে এগুলো যায় না। এই যে গ্রিন জোন ইয়েলো জোন নিয়ে 2 মাস যাবত আমরা যে গবেষণাই করতেছি শুধু কিভাবে কি করা যাবে, এইটা মানে আসলে ছেড়ে দেওয়ার মতো বিষয়। শুধু তারা বলতেছে না যে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু আসলেই সমস্যাটা এইখানটায় যে আমরা ওন করিনি। প্রথমে এটা হয় বুঝিনি, না হয় আসলে মানে এই বিষয়ে মানে বাস্তবায়ন করতে চাইনি কোনো পদক্ষেপ। এখন সর্বশেষ যখন জটিলতা তৈরি হয়েছে তখন শুধু জনগণের উপর ছেড়ে দিয়েছি আমরা। এই যে জনগণ যে গুরুত্ব দিচ্ছে না, এর জন্য আমি জনগণকে দায়ী করার পক্ষে না। কারণ হচ্ছে জনগণকে বলাই হয়েছে আমাদের সকল প্রস্তুতি আছে এবং এইটা জটিল কোনো সমস্যা নয়। তাহলে আমরা এই এখন প্রস্তুতি কেন নিয়ে জনগণকে একটু দায়ী করব? কথা বলি। বিভাস বারুই, আপনার কাছে ফিরছি আবারও। ডাক্তার জাহেদ মোহাম্মদ মাসুদের কাছে আবারও একটু যেতে চাই। প্রস্তুতির প্রসঙ্গ যখন আসে তখন আমাদের প্রথমেই হাসপাতালগুলোর কি ধরনের লজিস্টিক সাপোর্ট রয়েছে সেটা আসলে সবার আগে সচেতন মানুষের চিন্তায় আসে, এবং সেখানে দেখা যাচ্ছে অক্সিজেনের যে অভাব সেটির কথা আসলে খোদ রাজধানী ঢাকাতেই বলা হচ্ছে। আজকে প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে অক্সিজেন ঘাটতি থেকেই যাচ্ছে। আমরা একদম শুরু থেকেই দেখছি যে কোভিড হাসপাতাল হিসেবে যে হাসপাতালগুলোকে ঘোষণা করা হয়েছে সেগুলো তো আসলে সেন্ট্রাল অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই। যদিও বারবারই বলা হচ্ছে যে এই যে কি বলে ট্রলি করে ঠেলে যায় সিলিন্ডারের যে অক্সিজেন, সেগুলো আসলে কোভিডের রোগীদের জন্য সাফিসিয়েন্ট না। এই ব্যাপারে যদি আপনার কিছু মতামত আমরা জানি। যে কোনো এই ধরনের মহামারী বা যে কোনো খুব সিভিয়ার অসুস্থতা যেগুলো আছে তার কিন্তু চিকিৎসা করার কয়েকটা ধাপ আছে। আমরা এই একটা রোগী যে নাকি পজিটিভ হয়েছে সে যদি ভর্তি হয় তার জন্য যে ব্যবস্থাপনা আরো সিভিয়ার হলে তার জন্য কিন্তু স্পেশাল ব্যবস্থাপনা লাগে। ফলে আমার মনে হয় আমাদের একটা রেফারেল সিস্টেমটা আমরা যদি করতে পারি সেটা ভালো হবে। এখন এতে কোনো সন্দেহ নাই যে অক্সিজেন এটা সাইকোলজিক্যালিও আমি অনেক পরিবারে দেখছি অক্সিজেন বলে চিৎকার করতেছে, সে পজিটিভ কিন্তু তার কিন্তু ওই সময়টা দরকার নেই, কিন্তু এটা লাগবে। এখন হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব আছে, কিন্তু যে অক্সিজেনের কথা আমরা বলছি সিলিন্ডার বেসড, এটা কিন্তু একটা সিরিয়াস রোগীর জন্য মোটেই যথেষ্ট নয়। তার জন্য সেন্ট্রালাইজড হাই ফ্লো অক্সিজেন লাগবে। আমাদের যদি এই সিরিয়াস রোগীগুলোকে চিকিৎসা করতে হয় তাহলে আমার এই ব্যবস্থাপনা লাগবে। এখন আমার সিরিয়াস রোগী কতগুলো? আমার মনে হয় 5%-এর বেশি এই পর্যায়ে রোগী যাচ্ছে না, বাংলাদেশেও যাচ্ছে না। আমরা কি বাকি যে 90% তাদের জন্য এক ধরনের হাসপাতাল, এবং এই ফার্স্ট 5% যাদের ভেন্টিলেটর আইসিইউ লাগবে তাদের জন্য আমি একটা রেফারেল হাসপাতাল ঢাকা করতে পারি কিনা, আমরা কি এরকম করতে পারি কিনা যে ঢাকা একটা শুধু ভেন্টিলেটর এবং আইসিইউ সম্পন্ন একটি সিরিয়াস পেশেন্টের জন্য, করোনা পেশেন্টের জন্য একটা হসপিটাল থাকবে, যেখানে তার চারিদিকে যে আর একটা হসপিটাল আছে যাদের ওই ব্যবস্থাপনা নাই, তারা এক পর্যায়ে তাদের সেখানে রেফার করবে। ফলে এখানে এগেন ব্যবস্থাপনার আমার একটা নিজস্ব মতামত দিলাম আর কি, এরকম নাও হতে পারে। আর আমি একটু বিভাস ভাইয়ের কথায় ফিরে যাচ্ছি যে আমি যদি উপদেষ্টা হই, আমি যদি পরামর্শক হই, আমার সেই ক্ষমতা থাকতে হবে যে সেটা যেন ইমপ্লিমেন্ট হয়। আমি পরামর্শ করলাম, আমি অ্যাডভাইজার হলাম, আমি বললাম, কেউ কথা শুনলো না। এর মানে হলো এই যে তুমি যা বলার বলো, আমি আমার কাজ করবো। ফলে পরামর্শক বা জাতীয় কমিটিকে ক্ষমতা দিতে হবে। আমি আবার একটু অক্সিজেনের এসে ফিরে আসি। তাহলে আমি একটা ব্যবস্থাপনার কথা বললাম যেভাবে হতে পারে, এবং এখানে এগেইন চলে আসে সেই দুর্নীতি, অব্যবস্থাপনা এবং স্বাভাবিক ডেমোক্রেটিক প্রক্রিয়ার জন্য আমরা এই সাফারটা করছি।
আমরা আমরা আপনার কাছ থেকে যেটা শুনছিলাম যে আমাদের হাই ফ্লো অক্সিজেন প্রয়োজন, অথবা যে 5% রোগী সবচেয়ে বেশি খুবই নাজুক অবস্থায় আছে তাদের জন্য আলাদা, এবং যারা 90% তাদের জন্য আলাদা। কিন্তু আমরা যদি পত্রপত্রিকাগুলো দেখি তাহলে প্রতিদিনই আমরা একটা ছবি সবচেয়ে বেশি দেখছি, সেটা হচ্ছে নারী ও শিশু, তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। সন্তান সম্ভবা নারী যারা আছে তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে না। শিশু 2 বছর থেকে শুরু করে 6 মাসের শিশু, 6 দিনের শিশু, গতকাল আমরা পত্রিকায় দেখেছি কোভিড-19 টেস্ট করতে যেয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তার আত্মীয় স্বজনের। শুধু বাংলাদেশে এই নারী ও শিশুদের জন্য কি আমরা কিছু করতে পারি না? তাদের লাইনে দাঁড়ানো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে আমাদের এই মা বোনেরা এত কষ্ট করছে, তাদের জন্য কি আমরা একটা পদক্ষেপ নিতে পারলাম না? অলওয়েজ একটা সোসাইটিতে, বিশেষ করে আমাদের সোসাইটিতে নারী এবং শিশু হতে হবে প্রায়োরিটি। আমরা যাই কিছু চিন্তা করব, আগে নারী এবং শিশুর জন্য আমার কি ব্যবস্থাপনা আছে সেটা ঠিক করে তারপর বাকিটা করব। আমি ইনসিডেন্টালি আমি একটা চিকিৎসা ব্যবস্থাপনার সাথে, আমি একটু চিকিৎসক এবং চিকিৎসার সাথে জড়িত। আমার সকালবেলা আমার হাসপাতাল থেকে টেলিফোন এসেছে যে এক ভদ্রলোক অনুনয় করে আমাকে বলছেন আমি কোথাও ভর্তি করতে পারছি না, আমার তো এর বোধহয় অপারেশন লাগবে। এনিওয়ে আমি বলি আচ্ছা একটা অপারেশন হবে, এই যে পারছি না। এখন কথা হলো যে এটা কেন হচ্ছে? প্রথম কথা হলো যে ডাক্তার বা এই চিকিৎসা ব্যবসায়ী যারা আছেন, আমি ব্যবসা শব্দটা ব্যবহার করছি কারণ আমরা ডাক্তাররা এই বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট এগুলো ব্যবসার সাথে জড়িত। ব্যবসার কথা আমি আগে বলেছি, ব্যবসা মানে হলে কি করে প্রফিট করা যায়, কিন্তু একই সঙ্গে তাদের নিজেদের ইন্টারেস্টও দেখবে, তার ডাক্তার তার স্টাফদের ইন্টারেস্টও দেখবে। ফলে তারা এমন করছে যে ঠিক আছে যদি করোনা রোগী আমি সিজার করে ফেলি ফলে আমি পেয়ে যেতে পারি, ফলে তাকে আগে করোনা টেস্ট করে আনতে হবে। দিস ইজ ওয়ান। এটা সাধারণ রোগীর ব্যাপারে ঠিক আছে, কিন্তু একটা ইমার্জেন্সি পেশেন্ট, সে যাকে এখনই অপারেশন করতে হবে তাকে বলবো করোনা টেস্ট করে নিয়ে আসো, এটা জঘন্য। এটা ডাক্তারদের যে সারা জীবনের পড়াশোনা, তাদের মেডিকেল এথিক্স, অল ভায়োলেশন। একটা ডাক্তার সে কমিটেড, সে ছোটবেলা থেকে লিখে এসছে যে আমি বড় হলে তুমি কি হতে চাও, আমি ডাক্তার হবো, মানুষের সেবা দেবো। সেই সেবা দিতে যে শুধু নেবার কথা বলবো সেটা হবে না। ডাক্তার কিন্তু এটা চিকিৎসকদের থেকে বেশি হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী না? অবশ্যই। আমি আবার বলছি, আমি তাহলে একটু একটা কথা শেষ করবো এখানে। আমরা লকডাউন বলছি, ছুটির কথা বলছি, ভিন্ন ভিন্ন গেছে, কিন্তু আমার মতে প্রতিটা প্রতিষ্ঠান, এটা শুধু হসপিটাল বলে না, প্রতিটা প্রতিষ্ঠানে একটা হেড আছেন। কিন্তু একটা ব্যাংকে অনেক লোক হচ্ছে, ব্যাংকের ম্যানেজার তার কর্মীদের জন্য কি করেছে, একজন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর তার ডাক্তার তার সেবিকাদের জন্য সে কি ব্যবস্থাটা করেছে, তার হাসপাতালের ভিতরে তার অ্যাডমিনিস্ট্রেশন রূপটা কেমন, ওটিটা কোথায়, তার সিস্টাররা কোথায় বসে, কেমন যেন যে কোনো সেক্টর নিয়ে আমরা কথা বলি সর্ষের মধ্যেই ভূত পাওয়া যায়, অবস্থাটা আসলে এমন দাঁড়িয়ে গেছে। অনেক ধন্যবাদ ডাক্তার জাহেদ মোহাম্মদ মাসুদ। আমরা বেশ কিছু প্রসঙ্গে কথা বলছিলাম, যদিও খুব বড় করে মোটা দাগে সমাধান উঠে আসার মতো তেমন কোনো আলোচনায় আমরা যেতে পারিনি, তারপরেও আমরা বেশ কিছু প্রসঙ্গে আলোচনা করেছি। 10 সেকেন্ড। সেটা হলো যে হসপিটালে ইম্পর্টেন্স বেশি, হসপিটালের যিনি হেড বা যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন তার উপরে অনেক দায়িত্ব। উনি যদি ভুলে থাকেন তাহলে কিন্তু কিছু করা যাবে না। একটা হলো সবই আকাশ থেকে পড়বে, সবই ডিরেক্টর হেল্প করে দেবে। আমি অ্যাজ এ ম্যানেজার অফ দি প্রাইভেট হসপিটাল আমি আকাশের দিকে তাকিয়ে বলবো আমি পিপি দেবো, এটা তার জন্য একটা অপরাধ ছাড়া কিছু না। কেন? তিনি এতদিন ব্যবসা করছেন, তিনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না? ডেফিনেটলি করতে পারবেন। ফলে তিনি কেন এগিয়ে গেছেন না? ফলে হাসপাতালের ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন ইজ লায়াবল। গভর্নমেন্টের উচিত হসপিটালের, প্রাইভেট হসপিটালের ডিরেক্টর এবং অ্যাডমিনিস্ট্রেটর বা মালিক যারা আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করা। তুমি আমার থেকে রেজিস্ট্রেশন নিয়েছো, তুমি কথা দিয়েছো যে আমি এই জনগণকে আমি স্বাস্থ্যসেবা দেবো টাকার বিনিময়ে, ঠিক আছে তোমাকে পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু এর পরিবর্তে তোমার এই আচরণগুলো আমরা সহ্য করতে পারি না। ফলে স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমি আগেই বলেছি, লিডারশিপ দরকার, যারা নাকি এই লিডারশিপ সবচেয়ে বড় একটা কথা হচ্ছে লিডারশিপ, যেটা আমরা অনেক ল্যাকিংস এখানে দেখি। ডক্টর জায়েদ মোহাম্মদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।